আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আমার লাস্ট ভিডিওটা অলমোস্ট 1 ঘন্টা 22 মিনিটের একটা ভিডিও ছিল, যেখানে আমরা স্টক মার্কেটের মোস্ট প্রিসিয়াস ইন্ডিকেটরস, আমাদের ইন্ডেক্স নেক্সট কিছুদিন কি ধরনের বিহেভ করতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আমাদের রিকভারি ট্রেডিং সাইকোলজি নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। বাট আনফরচুনেটলি 24 মিনিটের পর থেকে ভিডিওটার স্ক্রিন ব্লক হয়ে গেছে। মানে আপনারা ভয়েস শুনতে পারবেন, বাট স্ক্রিনে অ্যাকচুয়ালি আমি যে ব্যাপারগুলো শো করছি আপনারা সেগুলো দেখতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার আবার ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে। বাট যেহেতু এটা অনেক লম্বা সময় এবং আমি আমার ফুল হার্ট আউট ওইখানে আমি কথা বলছিলাম, অনেক ডিটেইলসে অনেক কিছু বলছিলাম। এই ভিডিও আমি এত লম্বা বানাবো না, বাট তারপরে আমি ডিটেইলসে কাভার করার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। অনেকেই অনেক বড় লসে আছেন, এখনো তাদের লস কাভার হয় নাই, তারা কনফিডেন্স পাচ্ছেন না মার্কেটে। কি করলে তারা তাদের রেশনাল থিঙ্কিং এ ফিরে আসতে পারবেন, কারণ লস আমাদের একটা পেইন দেয়, আর আমরা ওই পেইনে বারবার ব্যাক করতে চাই না। তো এই পেইন ফেয়ার কিভাবে আমরা রিকভার করতে পারি, কিভাবে আমরা রেশনাল থিঙ্কিং করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে অনেকেই আগ্রহী যে ইন্ডেক্সে ভাই কি হতে পারে। সো আমি ইন্ডেক্স নিয়ে খুব কুইক সময়ের মধ্যে আপনাদের একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আমার লাস্ট 4টা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আমি ইন্ডেক্স নিয়ে কথা বলছিলাম, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। ওই ভিডিওতে আমরা মোটামুটি ইন্ডেক্স সম্পর্কে যে ধরনের অ্যানালাইসিস করছিলাম, আমি বলতে পারি 99% বা 100% অ্যাকচুয়ালি কাজ করছে, কারণ মার্কেট তো ন্যাচারাল বিহেভিয়ার ফিরে আসছে। ওকে, আমরা আজকে আর কথা না বারে আমরা ইন্ডেক্সের দিকে যাই। সো একটু DS30 দেখি আমরা। সো DS30 যে কাজটা করছে, DS30 একদম তার স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স পয়েন্টে আছে। এখন কি করতে পারে এই সপ্তাহে, যে ব্যাপারটা হইতে পারে, সম্ভাবনা যেটার বেশি 60% সম্ভাবনা মার্কেট নিচে এসে মার্কেটের এই জায়গায় একটা গ্যাপ আছে, মার্কেট এই গ্যাপ টু গ্যাপ খেলতে পারে। মান্থলি ক্লোজিং এই জায়গায় হবে। এখন হইতে পারে যে মার্কেট, দেখেন একটা একটা জিনিস, মানে একটু ক্লোজলি আপনারা অবজার্ভ করার চেষ্টা করেন। আপনাদের মানে আগে আপনারা যে ব্যাপারগুলো শিখছেন জানেন, এই ব্যাপারগুলো একটু মানে দূরে সরে রেখে আমি যে ব্যাপারগুলো বলতেছি একটু ধৈর্য সহকারে রিল্যাক্সে, একদম রিল্যাক্সে বসে আপনি একটু দেখার চেষ্টা করেন যে আমি কি বলতে চাচ্ছি। মার্কেট গ্যাপ টু গ্যাপ প্লে করতে পারে। এইখানে মার্কেটের একটা গ্যাপ আছে, আমি দেখাচ্ছি গ্যাপটা কোথায়। এইখানেও মার্কেটের একটা গ্যাপ আছে। এখন সম্ভাবনা বেশি, যেহেতু এটা অনেক স্ট্রংগেস্ট একটা রেজিস্ট্যান্স, মার্কেট এই গ্যাপের এইদিকে একটু প্লে করতে পারে। তারপরে এই মান্থের এন্ড কোথায় হবে এটা আমি আগে বলে রাখি। এই মান্থে কাল থেকে পরশু থেকে মার্কেট খোলা, মানে 20 তারিখ থেকে মার্কেট খোলা, মার্কেট আরেকটা শুক্র শনিবার আছে। এই মান্থে আর 9 to 8 days এর মতো ওয়ার্কিং ডেজ আছে। সো এই ওয়ার্কিং ডেজ এর পরে মার্কেট একজ্যাক্ট বর্তমান যে জায়গায় আছে এইটুকের মধ্যে মার্কেট ক্লোজ হইতে পারে। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, 1940 তে মার্কেট ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে এই মান্থের লাস্ট ডেতে। বাট এই মান্থে যেই কাজটা করতে পারে মার্কেট দুইটা কাজই করতে পারে। এক, মার্কেট এটাকে ব্রেকআউট করে এইখানে কিছুদিন সাস্টেইন করে তারপরে হয়তো বা মার্কেট লাস্ট 2-3 দিনে এইখানে চলে আসতে পারে। অথবা যেই কাজটা করতে পারে, এবং যেটা সম্ভাবনা আমার কাছে একটু বেশি মনে হয়, মার্কেট এইখানে এই গ্যাপের আশেপাশে থেকে তারপরে মার্কেট এইখানে মান্থ ক্লোজিং করতে পারে। এখন এখানে আমি বললাম গ্যাপ টু গ্যাপ, আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এটা কিভাবে গ্যাপ টু গ্যাপ। দেখেন এই যে এইখানে একটা স্ট্রং গ্যাপ আছে, খেয়াল করছেন? আরেকটা গ্যাপ দেখেন, এটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে গ্যাপ, এইখানে একটা স্ট্রং গ্যাপ আছে। সো ইন্ডেক্স
বা আমাদের DS30 এই মুহূর্তে অনেক বেশি সম্ভাবনা আছে যে এই রেঞ্জটুকুর মধ্যে থাকার নেক্সট পুরাটা মান্থ অথবা নেক্সট মান্থের 22-30 দিন। সো বুঝেন, আমি এখন একটু প্রপার বিশ্লেষণে যাই। আমাদের DS30 কি করতে পারে, তার আশেপাশে আমাদের ইন্ডেক্স কিছু একটা করবে। সো আমাদের DS30 দেখলেন তো যে দুইটা গ্যাপ আছে, একটা গ্যাপ এইটুকের মধ্যে আর একটা গ্যাপ এইটুকের মধ্যে, এবং এইটা খুবই স্ট্রং রেজিস্ট্যান্স। সো DS30 যে কাজটা করতে পারে, আমি যেটা প্রথমেই বললাম যে এই মাসটা হয় একটু নিচে এসে একটু ওয়েট করে এইখানে ক্লোজ করবে, অথবা একটু উপরে গিয়ে একটু ওয়েট করে এইখানে ক্লোজ করবে। সো ক্লোজিংটা নিয়ার অ্যাবাউট এইটার আশেপাশে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং নেক্সট মান্থের লাস্টে অথবা নেক্সট মান্থ হচ্ছে আগস্ট, সো আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মার্কেট এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গাকে ব্রেক করতে পারে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে অথবা আগস্টের লাস্ট উইকে। আর আগস্টের এই ফুল মান্থ বা আগস্টের ফার্স্ট 3 উইকস তাহলে কি করতে পারে, মার্কেট এই গ্যাপ টু গ্যাপ হয় এই গ্যাপের আশেপাশে অথবা এই গ্যাপের আশেপাশে মার্কেট ফিল আপ করতে পারে, অথবা গ্যাপ টু গ্যাপও মার্কেট প্লে করতে পারে। এখন মার্কেট যদি এত বড় জোন তৈরি করে, ধরেন বুঝেন কিছু ব্যাপার, আমি কিন্তু কিছু কিছু প্রি কন্ডিশনস আছে। মার্কেট এক্সাক্ট আপনি কখনো মার্কেটকে অ্যানালাইসিস বা প্রিডিকশন করতে পারবেন না। এইরকম হইলে এরকম হইতে পারে। এখন যদি মার্কেট গ্যাপ টু গ্যাপ প্লে করে, এত বড় রেঞ্জে প্লে করে নেক্সট মান্থের ফার্স্ট উইকে, তাহলে দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট আরেকটু নিচে আসবে এবং এই জায়গার আশেপাশ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট তারপরে একটা ব্রেকআউট করতে পারে। অথবা মার্কেট যদি ধরেন যে মার্কেট এই মান্থে এরকম এরকম করলো, মানে এই অঞ্চলের লিকুইডিটি, এটার জন্য আপনাদের লিকুইডিটি কনসেপ্ট একটু বুঝতে হবে। এই মার্কেট তার প্রত্যেকটা গ্যাপে লিকুইডিটি ফিল করতে যায়। এই অঞ্চলে লিকুইডিটি ফিল করলো, মার্কেট এই মান্থের লাস্ট ডেতে এইটার আশেপাশে ক্লোজ করলো, তারপরের মাসের ধরেন যে 20-22-23 মানে প্রথম 3 উইক মার্কেট এইটার আশেপাশে থাকলো, তারপরে মার্কেট যদি এইটাকে ব্রেক করে মাসের লাস্টের দিকে, দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট একটা মোমেন্টাম কন্টিনিউ করবে এবং সেপ্টেম্বরে আমরা এই 1960-এর একটা ব্রেকআউট পাবো, এবং এটা খুবই স্ট্রং হতে পারে। আর যেটা আমি বললাম, মার্কেট যদি গ্যাপ টু গ্যাপ একটু বড় রেঞ্জে প্লে করতে থাকে, তাহলে সম্ভাবনা আছে নেক্সট মান্থের ফার্স্টের দিকে আমরা একটু ডিসকাউন্ট পাবো, তারপরে হয়তো মার্কেট আবার তার মোমেন্টাম কন্টিনিউ করবে। DS30 অ্যানালাইজ করলাম এটা। এখন ইন্ডেক্সে কি হতে পারে? সো DS30 আমরা কি দেখলাম, উপরেও গ্যাপ নিচেও গ্যাপ। সো ইন্ডেক্সে যে ব্যাপারটা হইতে পারে, DS30 যদি তার উপরের গ্যাপের দিকে যায়, তাহলে ইন্ডেক্সও খুব ক্লিয়ারলি এই জোন পর্যন্ত যাবে, এবং এইটা ইন্ডেক্সের খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এই মুহূর্তে। এবং ইন্ডেক্সও কিন্তু যদি গ্যাপ টু গ্যাপ প্লে করা শুরু করে, ইন্ডেক্সও এই রেঞ্জের মধ্যে প্লে করা শুরু করবে, এবং তারপরে এই রেঞ্জটা হয়তোবা নেক্সট মান্থের প্রথম 3 উইক এই রেঞ্জের মধ্যেই প্লে করবে। লাস্ট উইকে হয় এই রেঞ্জ থেকে একটু ব্রেক করে একটু নিচে আসতে পারে, খুব একটা নিচে আসবে না, যেটা 5000-এর নিচে আসার সম্ভাবনা কম। ব্রেক করে একটু নিচে এসে এই জায়গা থেকে আবার রিভার্স করতে পারে, এবং মোটামুটি নেক্সট টার্গেট 5368। এরপরে এইখানে আমরা এটার বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারবো যে কি হতে যাচ্ছে। সো এই ছিল মোটামুটি ইন্ডেক্স এবং DS30 অ্যানালাইসিস। এখন আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্টে যাব, যে লস রিকভারি সাইকোলজি। সো লস রিকভারি সাইকোলজি নিয়ে আমার পার্সোনাল কিছু অ্যানালাইসিস তো অবশ্যই আছে, যেহেতু আমি 2017-র আশেপাশের সময় থেকে আমি স্টক মার্কেটের সাথে যুক্ত, এবং আমি ইন্টারন্যাশনাল মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে বলতে পারেন ট্রেড করি। মোস্টলি আমি গোল্ড এবং ইউএসই স্টকস ট্রেড করি। বাংলাদেশের মার্কেট ট্রেড করি, বাট উইথ ভেরি লো ভলিউম। আমার পোর্টফোলিও 20%-এর আশেপাশে বাংলাদেশের মার্কেটে আমি ট্রেড করি। সো যাই হোক, আমি আপনাদের একটু সাইকোলজিটা একটু বলার চেষ্টা করি আপনাদের।
এবং লাস্টে আমি একটা স্টকের মাধ্যমে আপনাদের দেখাবো যে এই সাইকোলজিটা আপনারা কিভাবে মেনটেন করতে পারেন একটা স্টক, এবং যেই স্টকটা এই মুহূর্তে আমি মানে আমার টপ যে 3 থেকে 4টা স্টক আছে তার মধ্যে এই স্টকটাকে আমি তার মধ্যে এটা একটা স্টক, এবং এই স্টকটাতে আমি 100%-এর উপর রিটার্ন আশা করতেছি, এবং এই স্টকটাতে আমি খুব অ্যাগ্রেসিভলি প্লে করব বাট মার্কেটের মোমেন্টাম অনুযায়ী। ওই স্টকটা নিয়ে আমি একদম লাস্টে কথা বলবো, এবং আমি যেই ব্যাপারটা আপনাদের মানে এইখানে শিখাবো এই যে এইটার পরে যে ব্যাপারগুলো শিখাবো ওই স্টকে আমি দেখানোর চেষ্টা করবো এটা যে আমি কিভাবে ওই স্টকে প্লে করবো এই জিনিসগুলো। ওকে, সো মার্কেটের আমরা দুইটা জিনিস ধরে নিই, মার্কেটের দুইটা ভাগ। এইটা হলো মার্কেটের প্রিভিয়াস 3 বছরের ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর এইটা মার্কেটের এই কিছুদিন আগে শুরু করা আপ ট্রেন্ডটা। এই ট্রেন্ড এখনো কেমন হবে উই ডোন্ট নো। এখনো যদি দেশের আমি যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে দেশের পলিটিক্যাল সিচুয়েশন তারপর অর্থনৈতিক সিচুয়েশনে বড় কোনো ধাক্কা আসে, এইখানেও একটা বড় ধাক্কা আসতে পারে, বাট আশা করা যাচ্ছে এখানে যদি বড় ধাক্কাও আসে এবং যেইভাবে এটা রিকভার করছে এটা 30-50% থেকে আবার রিকভার করে ফেলবে। সো আমরা নেক্সট এই ধরনের একটা মোমেন্টাম আমি আশা করতেছি, মানে লাস্ট 3 ইয়ার্সে মার্কেট যতটুকু পড়ছে মার্কেট ততটুকু কভার করে ফেলবে নেক্সট 8 to 10 months, 12 months, 1 বছরের মধ্যে। সো এটাকে আমি দুই ভাগে ভাগ করতেছি। আচ্ছা, এইখানে আসলে কি হয়েছিল আমরা একটু দেখার চেষ্টা করব। এইখানে আমাদের কি ইমোশন ছিল, বর্তমানে আমাদের কি ইমোশন, এবং আমাদের এই মুভ ক্যাপচার করার জন্য আমাদের ইমোশন এবং আমাদের কনফিডেন্স লেভেলে কোন ব্যাপারগুলো থাকতে হবে, আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। ওকে, মার্কেট 3 বছর আগের তার আগে যেটা হয়েছিল, করোনার আগে মার্কেট ফল করছিল এবং ফ্যান্টাস্টিক একটা রিগেইন করছিল, ধরেন ওটা এই জায়গায় ছিল। তো তারপরে মার্কেট নিচে আসতেছে, বাট আপনারা আশাবাদী যে মার্কেট ব্যাক করতে পারে। তখনও আমাদের কাছে মানে তেমন কোনো মানে ভালো কারণ ছিল না মার্কেট ফল করার। সো এখান থেকে মার্কেট পড়ছে, আপনি মার্কেটে এন্ট্রি নিচ্ছেন, লস হয়েছে, বাট ওকে। আমি যদি এটা আরেকটু ভালোভাবে করার চেষ্টা করি, আমি প্রত্যেকটা সুইং পয়েন্টে আমি এই জিনিসটা লাগানোর চেষ্টা করতেছি। ওকে, ফার্স্ট লস, বাট ওকে, সমস্যা নেই, হইতেই পারে। সেকেন্ড টাইম যখন আবার সুইং লো ক্রিয়েট করছে যে ওকে মার্কেট অনেকটা নিয়ে চলে আসছে, মার্কেট ইজ টু ডাউন, আপনার এভারেজ করছেন, লস হয়েছে, এভারেজ করছেন, মার্কেট অনেক নিচে আসছে, বাট তখন পর্যন্ত কনফিডেন্স ছিল যে মার্কেট উপরে চলে যাবে। বাট তারপরে মার্কেটের আমাদের ফিনান্সিয়াল সিচুয়েশন খারাপ হয় স্টার্ট হইলো, আমাদের আইএমএফ এর কাছে যাওয়া শুরু হইলো, আমাদের রিজার্ভের অবস্থা খারাপ হয় স্টার্ট হইলো, অয়েলের দাম অনেক বেড়ে গেল। ওকে, মার্কেট আবার ডাউনে আসলো, এখন আপনার লস অনেক বড় হয়ে গেছে, আপনার 10 লাখ হয়তো 5 লাখে চলে আসছিল তখন। এই যে এইখানে আই হ্যাভ নাথিং টু ডু নাও বাট ওয়েট, এখন আপনার এটা মানে লাকের ভরসায় ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আপনি আপনি 3বার থেকে টানা ফার্স্ট সুইং এ লস করছেন, সেকেন্ড সুইং এ এভারেজ করছেন, থার্ড সুইং এ আপনার পোর্টফোলিওর অবস্থা খারাপ, আপনি এভারেজ করলে যদি আরেকটা রাউন্ড ফল আসে আপনি ডান। অনেকেই এখানে এভারেজ করছেন, আই নো অনেকেই এখানে এভারেজ করছেন, বাট এভারেজ করছেন এটা আসলে লাখের ভরসায়। সো এখানে তাদের হবে ওকে লস বাট এভারেজ, বাট আমার আর কিছু করার নাই এখানে। বাট যারা এভারেজ করেন নাই তাদের জন্য লস, বাট আমার আর কিচ্ছু করার নাই, এখন আমার অপেক্ষাই করতে হবে মার্কেট যখন আমাকেই দেয়। সো আপনার 10 লাখ এইখানে আসতে আসতে 3 লাখ হয়ে গেছে, আপনার মধ্যে এক্সট্রিম পেইন কাজ করতেছে, স্ট্রেচ কাজ করতেছে, বিশেষ করে যারা তাদের যতটুকু রিস্ক নিতে পারবেন তার চেয়ে অনেক বেশি রিস্ক নিয়ে ফেলছিলেন, তাদের জন্য এক্সট্রিমলি পেইনফুল একটা সিচুয়েশন কাজ করতেছে। পেইন থেকে আপনার মধ্যে ফেয়ার সৃষ্টি হয়েছে, আপনার থিঙ্কিং প্যাটার্ন নেগেটিভ হয়ে গেছে। যখনই মার্কেট রিগেইন দেয় মার্কেট উইল ফল এগেইন, এবং হ্যাঁ তাই হয়েছে, মার্কেট বারবার ফলই করছে। মার্কেট ধ্বংস হয়ে গেছে মানে যেটা আমরা আমাদের মানে ইনভেস্টরদের কাছ থেকে এবং ফেসবুক খুললেই আমরা দেখতাম মার্কেট ধ্বংস, মার্কেটের কর্মকর্তারা সব মানে তারা কিচ্ছু বোঝে না, তারা কিচ্ছু জানে না, তারা মার্কেট ম্যানেজ করতে পারতেছে না, মার্কেটে কিছু নাই এই সেই, কিন্তু কিছু করার নাই। আমাদের
রিজার্ভের অবস্থা, আমাদের দেশের জিডিপির অবস্থা, আমাদের ডলারের তুলনায় আমাদের কারেন্সির ফল ওয়াজ সো মাচ এক্সট্রিম যে কারো পক্ষে কিচ্ছু করা সম্ভব ছিল না। এখানে মাকসুদ কে বলেন বা অন্য কাউকে বলেন, হোয়াট এভার হি ইজ, এটা তাদের কন্ট্রোলের বাইরে ছিল। কারণ ইনভেস্টররা বুঝছেন কি হয়েছিল আসলে, ব্যাংকে রিজার্ভ ছিল না, ব্যাংকে রিজার্ভ বাড়ানোর জন্য আমাদের ইন্টারেস্ট রেট হাই করতে হয়েছে। ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় স্টক মার্কেট ইনভেস্টর, ব্যাংক এবং ইনস্টিটিউটস। ব্যাংকের নিজের কাছে টাকা নাই, তারা মানুষের কাছে টাকা তুলতেছে ইন্টারেস্ট রেট হাই করে, যে ভাই আপনার 12% ইন্টারেস্ট রেট দিব, আমার 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 কাছে টাকা রাখেন। আপনার আপনার 11% আপনার বন্ডে ইন্টারেস্ট দিব, আমার কাছে টাকা রাখেন। সো ব্যাংকের কাছে টাকা নাই যারা আমাদের স্টক মার্কেটের মেইন ইনভেস্টরস, এবং ইনস্টিটিউট তখন স্টক মার্কেট ছাড়া কি ব্যাংকে টাকা রাখবে না? ইনস্টিটিউটকেও তারা আহ্বান করতেছে, ভাই স্টক মার্কেটের অবস্থা খারাপ, আপনারা আমার কাছে টাকা রাখেন, আমি আপনাদের 11-12% করে আমি আপনাদের ইন্টারেস্ট দিব। ওকে, হোয়াট এভার। সো তারপরে আপনাদের শুরু হলো, প্লিজ আমার ভাই একটু লস কভার করে দেন, মানে মার্কেটের কাছে আপনাদের মানে প্রত্যাশা আমার একটু লস কভার করে দেন ভাই, আমার 10 লাখকে 3 লাখ চলে আসছে, আর 3 লাখ 5 লাখ হলে আমি এই মার্কেট থেকে এক্সিট করবো, আমি জীবনে এই মার্কেটে আসবো না। আমি এই মার্কেট থেকে এক্সিট নিব, আমার যদি 3 লাখ 5 লাখ হয়ে যায়, আমার 3 লাখ যদি 5 লাখ হয়, আমি এই মার্কেট থেকে এক্সিট করবো এবং জীবনে এই মার্কেটে আসবো না। তারপর হঠাৎ করে মার্কেট একটা সুদিন আসলো, বর্তমান অবস্থা মার্কেট ফ্যান্টাস্টিক একটা সিনারিওতে গেল, আপনার 3 লাখ 5 লাখ হইল, আপনি হ্যাপি বাট কনফিউজড যে আমি কি মার্কেটে এখন কি করা যায়, মার্কেট কি আবার ফল করবে না কি করবে না, মার্কেট আপনার এই ভয়টা দিবে, আপনি যেহেতু এই ভয়ে আছেন। আমি বলতেছি যে দেখেন, মার্কেট আপনি যে যে হ্যাপি বাট কনফিউজড, এই কনফিউশনে মার্কেট নেগেটিভে বদলাই দিবে। কনফিউশন মানে কি, না আপনি পজিটিভ না আপনি নেগেটিভ। এখন আপনি কি হইলে মার্কেটের জন্য সুবিধা, আপনি নেগেটিভ হইলে মার্কেটের জন্য সুবিধা। ধরেন মার্কেট এই যে এইখানে আপনি কনফিউজড, মার্কেট সাইডওয়েজ আপনি কনফিউজ, মার্কেট একটু নিচে আসলে আপনার 3 লাখ 5 লাখ হয়েছে, 5 লাখ যখন আবার 4 লাখ হইতে থাকবে, ওটা আই এম ডান, আমি শেষ, আমি এইখান থেকে বের হয়ে যাই, আমার আর কিছু করার দরকার নেই। মার্কেট আপনার এই ফেয়ারকে আপনার এই কনফিউশন কাজে লাগাবে, এটা হয় এখানে লাগাবে না এখানে লাগাবে, যে কোনো এক জায়গায় লাগাবে, হয় 5 লাখকে 6 লাখ করে, তারপরে এটাকে আবার 5 লাখ দেখাবে, অথবা 5 লাখে 4 লাখ করবে, অথবা 5 লাখে 7 লাখ করে আবার 5 লাখ করতে পারে। মানে আপনার এই কনফিউশন আপনার মধ্যে, এটাকে মার্কেট কাজে লাগাবে ফর শিওর, এটা মার্কেট করে, এটা মার্কেটের সাইকোলজিক্যাল গেম। ওকে, আপনি চিন্তা করবেন এই লিটল বিট রিট্রেসমেন্ট আপনার ফেয়ার আর পেইন ট্রিগার করবে মার্কেটে একটু, এই যেটা আমি একটু আগে বললাম যে মার্কেট ধরেন এই যে এখানে সাইডওয়েজে আসছে, একটু যদি মার্কেট রিট্রেস করে, আপনার যদি মানে আপনার চোখ থাকবে এখানে, আপনার চোখ মার্কেটে না, মার্কেটে চোখ থাকলে তো আপনি লজিক দিয়ে চিন্তা ভাবনা করবেন, বাট আপনি ইমোশন দিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আপনি তো আপনার টাকার দিকে তাকায় আছেন, আপনার 5 লাখ ধরেন আরো মার্কেট উপরে গেল, আপনার 5 লাখ 6 লাখ হইল, 6 লাখের পরে মার্কেট যখন আবার একটু নিচে আসবে, 6 লাখ যখন আবার 5 লাখে চলে আসবে, আপনার মধ্যে এই ফেয়ার আর পেইন ট্রিগার করবে, যে পেইন আপনি এইখান থেকে স্টার্ট হয়েছে, এবং এটা এক্সট্রিম পেইন, এটা আসলে অ্যাবজর্ব করার মতো পেইন না। একটা মুভি দেখছিলাম, মুভিতে একটা কথা বলে, একটা লোক সে বেশ নর্মাল থেকে বেশ মানে সাকসেসফুল হয়েছে, রিচ হয়েছে, সে যখন স্ট্রাগল পিরিয়ডে ছিল, সে ওই রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে সে প্রতিদিন খাইতো, অনেক কম দামে খাবার পাইতো, সে এখন প্রচুর সাকসেসফুল, বাট স্টিল ওই রেস্টুরেন্টে যায়। তো একদিন তার সেক্রেটারি জিজ্ঞেস করছে যে স্যার, আপনি এখন এত মানে আপনি এত রিচ, আপনি এখন চাইলে 5 স্টার প্রতিদিন যাইতে পারেন, আপনি এই রেস্টুরেন্টে কেন আসেন? এটা কি স্যার আপনি আপনার পাস্ট মানে ওই আপনি ওই সময়টাকে কি আসলে কল্পনা করতে চান বা ওই সময়টাকে মনে করতে চান? তো ওই লোকের আনসার ছিল, আনসারটা আমার খুব ভালো লাগছে, আনসারটা ছিল না, আমি যে এখন যেন কোনোদিন ওই পেইনে আর ব্যাক না করি, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসি এবং মনে করি এই রেস্টুরেন্টে যখন আমি বসতাম তখন আমার কি ধরনের স্ট্রাগল ছিল, কি ধরনের পেইনের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এগুলো আমি মনে করি, এবং আমি আমি যেন আর কখনো ওই পেইনে না যাই, দ্যাটস ওয়াই মাঝে মাঝে আমি এই রেস্টুরেন্টে আসি। সেম লজিক, সেম লজিক, আপনি চান না আর কখনো এই পেইনে ব্যাক করতে,
এর জন্য আপনি এই ইমোশনাল বায়াসের মধ্যে আটকে আছেন, আপনি নো লজিকে কাজ করতেছেন। সো এই হচ্ছে ব্যাপার। আপনি টাকার দিকে, আপনার পোর্টফোলিওর নেগেটিভনেসের দিকে, আপনার পোর্টফোলিও একটা স্টকে 30% লস ছিল, এটা 20% গেইন করছে, আবার 10% লস দেখাইতেছে, আপনার মধ্যে ট্রিগার আর পেইন হবে, আপনি সাথে সাথে এক্সিট করবেন। আপনি মার্কেটকে ট্রাস্ট করেন না। ট্রাস্ট ইস্যু যেহেতু একবার চলে আসছে, এটা হোক মার্কেটের ক্ষেত্রে, হোক অন্য কোনো ক্ষেত্রে, হোক মানুষের ক্ষেত্রে, আপনি যদি একবার কাউকে ডিসবিলিভ করা শুরু করেন, তার প্রতি যদি আপনার ট্রাস্ট ইস্যু চলে আসে, আপনি ছোট ছোট ব্যাপারে তার উপরে তাকে সন্দেহ করা শুরু করবেন। যে কেউ হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, আপনার বিবাহিত বউ হইতে পারে, হোয়াট এভার শি ইজ অর হোয়াট এভার হি ইজ, বাট ট্রাস্ট ইস্যু যদি একবার চলে আসে, ধরেন আপনাদের খুব ভালো সম্পর্ক যাইতেছে, বাট আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু চলে আসছে, এখন যত ভালোই সে করুক, সে যখন ছোটখাটো একটা ভুল করবে, আপনি তারা ট্রাস্ট করবেন না। আপনি লজিক না, আপনি লজিক তখন ইউজ করতে পারবেন না, আপনি তখন ইমোশনে কাজ করবেন। আপনার এই ছোটখাটো ভুল আপনাকে এই ভুলটার কথা মনে করাই দিবে, আর এই ভুলটার কথা যখন মনে করাই দিবে, আপনি এই ভুলে যেই ধরনের এই ভুলে আপনি যেই পেইনটা পাইছিলেন, ওই পেইনটার কথা মনে করাই দিবে। সো আপনি এক্সিট করবেন এখানে, আপনি এই ভুলটা আর করতে যাবেন না। এইখানে কি করছিলেন? এভারেজ করছিলেন, স্টক হোল্ড করছিলেন, মানে আপনি যখন সে ভুল ছিল তখন তার ভুল শুধরান নাই, বা যখন মার্কেট খারাপ ছিল তখন আপনি আপনি সময় মতো স্টপ লস নেন নাই, আপনি লজিক্যালি চিন্তা ভাবনা করেন নাই, আপনি মার্কেটের উপরে বেশি ট্রাস্ট করছিলেন। সো এই কারণে এই ধরনের ভুল হয়েছে আপনার। কিন্তু এখন যেহেতু মার্কেট ভালো, সো ছোটখাটো ভুলরে আপনি এই বড় একটা ইস্যুর মতো বানায়া, আপনি এই ভুলের মধ্যে যে বেটার কাজগুলো করছিলেন, আপনি এই বেটারমেন্টের মধ্যে আপনি ওই বেটার কাজগুলো আর করতে পারবেন না। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি আপনাদের, খুব সুন্দর আমি কিছু উদাহরণ দিছি। তো আপনি খুব তাড়াতাড়ি সেল করবেন, যেটা একটা রং অ্যাপ্রোচ হবে। তারপরে কি হবে? এখন কি করতে হবে আপনাদের যদি এখন আপনার তো কনফিডেন্স লেভেল নাই, মার্কেটের উপরে আপনার ট্রাস্ট নাই একদম। সো আপনার যদি এই মোমেন্টামটা ক্যাপচার করতে হয়, যেটা হইতে পারে 8 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আরো বেশি লাগতে পারে, বাট আপনার লস কভার হয়ে যাবে, অথবা আপনি মোটামুটি একটা প্রফিট করতে পারবেন। আর আপনি যদি এক্সট্রা মানি মার্কেটে ঢুকান, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না, অনেকে এক্সট্রা মানি ঢুকানোর সাধ্য আছে, অনেকের এক্সট্রা মানি ঢুকানোর সাধ্য নাই, তাহলে আপনি অনেক ভালো প্রফিটও করতে পারবেন। কিন্তু এই যে মার্কেটের এই মোমেন্টামটা রাইড করার জন্য আমাদের থিঙ্কিং প্রসেস কি হইতে হবে? প্রথমে কিছু রিয়েলিটি চেক আমাদের দিতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যতই ইমোশনলেস থাকতে চান, আপনি ইমোশনলেস থাকতে পারবেন না যদি আপনি রিয়েলিটি না বুঝতে পারেন। লং টাইম ফ্রেম ইন চার্ট দেখতে, ইকোনমিক্স আর ইমোশন, এই তিনটা নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, লং টাইম ফ্রেম মার্কেটে কি হয়? মার্কেট ফল করে আর রিগেইন করে, এটা মার্কেটের নিয়ম। মার্কেট বারবার ফল করবে, মার্কেট রিগেইন করবে, এইটা মার্কেটের নিয়ম। সো আপনারা লং টাইম ফ্রেমের একটু চার্টে যাবেন, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন, আর বারবার দেখবেন মার্কেট যতবার ফল করছে, মার্কেট ততবার রিগেইন করছে। হোল ওয়ার্ল্ডের স্টক মার্কেট এই জিনিসটা হচ্ছে, পৃথিবীর খুব কম দেশি স্টক মার্কেট, ইভেন পৃথিবীর যেই দেশগুলো দেউলিয়া হয়ে গেছে, ওই দেশের স্টক মার্কেট গুলো যখন রিগেইন করছে, তারা যতটা ফল করছে তার দ্বিগুণ রিগেইন করছে। পৃথিবীর অনেক দেশের অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক খারাপ ছিল, অনেক যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, বাট মার্কেট ফল করছে এবং রিগেইন করছে। সেকেন্ড, আপনারা যদি একটু আপনারা একটা কাজ করবেন, আপনারা ইউএস ইন্ডেক্সে যাবেন, গিয়া আপনারা যে জিনিসটা দেখবেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কি হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কি হয়েছিল, যেগুলো আমি আমার কোর্সে ডকুমেন্টারি আকারে দেখাইছিলাম, যে ওয়ার্ল্ড ওয়ারের পরে মার্কেট কিভাবে রিগেইন করছে, বড় ক্র্যাশের পরে মার্কেট কিভাবে রিগেইন করছে। ওয়ার্ল্ড ওয়ারের উপরে তো আর কিছু এই পৃথিবীতে হয় নাই, স্টক মার্কেট ক্রিয়েট হওয়ার পরে, তারপরেও মার্কেট খুব ফাস্ট রিগেইন করে ফেলছে 3 থেকে 4 বছরের মধ্যে। আমাদের দেশে তেমন কি হয়েছে? আমাদের দেশ না হয়েছে দেউলিয়া, ঠিক আছে, একটা বিপ্লব হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, নতুন সরকার আসবে, বাট তেমন কিছু হয় না যে মার্কেট রিগেইন করতে পারবে না, মার্কেট সারা জীবন নিচের দিকেই যাবে, এটা হয় না, এটা 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 সম্ভব না, এটা হয় নাই পৃথিবীতে।
সো একটু লং টাইম ফ্রেমের চার্টে যাবেন এবং ডিফারেন্ট ওয়ার্ল্ডের চার্টে যাবেন, এইটা আপনাদের কনফিডেন্স বুস্ট আপের জন্য। কারণ আপনার আমি যতই বলি লজিক্যালি চিন্তা ভাবনা করেন, বাট আপনার ইমোশন ট্রিগার করবে, বাট আপনার ইমোশনকে আপনি একমাত্র রিয়েলিটি দিয়ে আপনার ইমোশনকে আপনি পরাজিত করতে পারবেন। সো লং টাইমে যাবেন, দেখবেন যে মার্কেট বারবার ফল ইন্ডিকেট করছে। ইকোনমিক্স, তখন মার্কেট আমাদের দেশের ইকোনমিক্সের অবস্থা কি ছিল? তখন আমাদের দেশ, আমরা ভাবতেছিলাম অনেকে দেশ দেউলিয়া হয়ে যাবে, আমাদের রিজার্ভ ডে বাই ডে রিজার্ভ ডাউনফলের দিকে আসতেছিল, আমাদের কারেন্সি অনেক কমজোর হয়ে গেছিল। বাট এই মুহূর্তে দুইটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এবং যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে পলিটিক্স অনেক ইম্পর্টেন্ট একটা দেশের স্টক মার্কেটের জন্য, ইকোনমিক্সের জন্য। ইলেকশন ডেট না হলেও ইলেকশনের মান্থ মোটামুটি আমরা জানি যে ফেব্রুয়ারির দিকে ইলেকশন হতে পারে, এবং আমরা কিন্তু মোটামুটি 30 বিলিয়ন রিজার্ভ আমরা মোটামুটি অ্যাচিভ করতে পারছি। এই দুইটা ইন্ডিকেটর আমাদের ইকোনমিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুইটা ইন্ডিকেটর ভেরি ভেরি মাচ পজিটিভ। সো বুঝছেন, আমরা কিন্তু মোটামুটি একটা রিয়েলিটি চেক পেয়ে গেলাম যে মার্কেট লং টাইম ফ্রেমে সারা পৃথিবীতে প্রত্যেক দেশের মার্কেটে, ইভেন ওয়ার্ল্ড ওয়ারে, ইভেন জাপানে বম মারার পরে, ইভেন পৃথিবীর ওর্স্ট মোমেন্টে, ইভেন পৃথিবীর বিভিন্ন দেশ দেউলিয়া হওয়ার পরে মার্কেট রিগেইন করে, এবং যখন রিগেইন করে মার্কেট যতটুকু ফল করে মার্কেট তার দ্বিগুণ তিনগুণ রিগেইন করে। বুঝলেন, ফরেক্স মার্কেট, কারেন্সি মার্কেট আর স্টক মার্কেটের মধ্যে একটা পার্থক্য আমি বলি। অনেকে আমাকে বলে যে ভাই ফরেক্সের কোর্স লঞ্চ করে না, আমি ফরেক্সে খুব একটা ট্রেড করি না, আমি গোল্ড আর স্টক মার্কেটে ট্রেড করি, ইন্টারন্যাশনাল স্টক মার্কেট হোয়াট এভার। কারেন্সি মার্কেট ইজ মেড ফর রেঞ্জিং। কারেন্সি মার্কেট, কারেন্সি যতই স্টেবল থাকবে একটা দেশের ইকোনমিক্স ততই স্টেবল থাকবে, ইকোনমি ততই স্টেবল থাকবে। স্টক মার্কেট ইজ মেড টু বি গ্রো, স্টক মার্কেট ইজ মেড টু বি আপ ট্রেন্ডিং। স্টক মার্কেট শুধুমাত্র আপ ট্রেন্ডের জন্যই তৈরি হয়েছে, স্টক মার্কেট ডে বাই ডে আপ ট্রেন্ডেই যাবে। এখন এই জায়গায় হিসাব করতে হবে কেন স্টক মার্কেট ডে বাই ডে আপ ট্রেন্ডে যাবে। খুব স্বাভাবিক লজিক, পৃথিবীতে ব্যবসা বাণিজ্য বাড়তেই থাকবে, ব্যবসা বাণিজ্য যত বাড়বে পৃথিবীর ইকোনমি বাড়তেই থাকবে, এবং পৃথিবী তো ধরেন আজকে থেকে 50 বছরের আগের ইকোনমি তো পৃথিবী ব্যাক করবে না, যদি মানে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর চেয়েও দ্বিগুণ তিনগুণ কোনো ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায়, তাইলে পৃথিবী আজকে থেকে 50 বছর আগের ইকোনমি। সো ইকোনমি বাড়লে স্টক মার্কেট বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সো এই স্টক মার্কেট আসলে ক্রিয়েটই হয়েছে লং টার্মে উপরের দিকে যাওয়ার জন্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার দেশের ইনফ্লেশনের তুলনায় স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে কিনা, দ্যাটস দ্য ম্যাটার। এইটা হলো ফ্যাক্টর। আপনার দেশের ইনফ্লেশনের তুলনায়, ইনফ্লেশন যদি 6% হয় একটা বছরে, স্টক মার্কেট যদি 8% 10% ওভারঅল মার্কেটের ইন্ডেক্স যদি 10% 8 থেকে 10% গেইন না দেয়, ইন্ডেক্স যদি 6% গেইন দেয়, কোনো লাভ নাই। আপনার ইনফ্লেশনকে আপনার স্টক মার্কেট বিট করতে পারতেছে না। So that's why stock market is made to be go up, but the thing is যদি আপনি ডিপে কিনতে পারেন এবং ডিপের পরে যখন মার্কেট উপরে যাবে, স্টক মার্কেট করে কি, মার্কেট অনেক দিন স্লো থাকে, 4% 5% 6% 8% করে বছরকে বছর বাড়তে থাকে, মাঝে মাঝে 4 to 5% কই মাসে 6% কই মাসে, তারপরে দেখা যায় মার্কেট এটাকে ইন্ডিয়ান একজন বড় স্টক মার্কেট অ্যানালিস্ট, বড় ফান্ড ম্যানেজার, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, উনি লেক অফ অর্ডারের সাথে তুলনা করছেন। তো তারপরে মার্কেট কোনো এক বছর বা কোনো 1-2 বছর 25% 30% করে গেইন দিবে। এই মোমেন্টামটা ক্যাপচার করা হলো আমাদের মেইন প্রায়োরিটি। সো যেটা হয়তোবা মার্কেট নেক্সট 10 মাস 1 বছর 1.5 বছরের মধ্যে দিতে পারে অনেক বড়, মানে ধরেন আমাদের ইনফ্লেশন যদি 6-7-8% হয়, মার্কেট হয়তো ইনফ্লেশন 3 গুণ গেইন দিতে পারে, 24% 30% হইতে পারে গেইনটা। সো এটার জন্য আপনার এই দুইটা রিয়েলিটি চেক আপনার কনফিডেন্স বুস্ট আপ করবে। সো এখন আপনি মোটামুটি তো একটু হলেও তো আপনার মধ্যে কনফিডেন্স আসছে, ওকে মার্কেট ফল করে রিগেইন করে ফর শিওর, আর আমাদের এই মুহূর্তে ইলেকশনের মান্থ এবং আমাদের 30 বিলিয়ন রিজার্ভ আসছে, এটা 16-17 নেমে আসছিল, 30 বিলিয়ন চলে আসছে।
গুড থিং। ওকে ওকে ওকে, একটু আপনি রিল্যাক্স হচ্ছেন তো, একটু রিল্যাক্স হচ্ছেন না? ওকে, এখন আমরা দেখি আপনার পোর্টফোলিওতে ধরেন এখন লস আছে, আপনি লসকে অ্যাকসেপ্ট করেন। আপনার লসে আপনার পেন ছিল, পেনকে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্টেন্সের উপরে কিছু নাই। আপনি অ্যাকসেপ্ট করেন আপনার লসকে এবং আপনার অপরচুনিটিকে, এবং আপনি এটাও অ্যাকসেপ্ট করেন যে আপনার এই মুহূর্তে পজিটিভ থাকতে হবে এই আপ ট্রেন্ডের মার্কেটটাকে যদি আপনি রাইড করতে চান। সো আপনি আপনার লসকে প্রথমে অ্যাকসেপ্ট করবেন, তারপরে একটা অপরচুনিটি আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি, প্রবাবিলিটি অনেক বেশি, এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপরে যে কাজটা করবেন, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দুইটা ব্যাপার মোস্ট 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 ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দুইটা ব্যাপারকে আমি কতটা ইম্পর্টেন্ট বলতে পারবো আমি জানি না, বাট আমি দেখি কিছু একটা দিয়ে এই দুইটাকে কতটা ইম্পর্টেন্ট বলা যায়। আই এম নট শিওর যে এই দুইটাকে কিভাবে ইম্পর্টেন্ট বলা যায়। ওকে, আমি একটু চিল্লায়া বলার চেষ্টা করলাম ধরেন। এখন এই জায়গায় চিল্লায়া বলা আমি জানি না এটা কি সেই ইমোজি, বাট দ্য থিং ইজ এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আপনার পোর্টফোলিও অ্যানালাইসিস করেন, আপনার পোর্টফোলিওতে কোথায় ভুল ছিল। এই যে এইখানে যে আপনি ডিফারেন্ট জায়গায় আপনি আপনার পজিশন বিল্ড করছে, মার্কেট করোনার পর অনেক উপরে গেছে, তারপর ডিফারেন্ট জায়গায় পজিশন বিল্ড করছে, আপনার অ্যানালাইজ করতে হবে যে আপনার কোথায় মিস্টেক গুলো হয়েছে। আপনার কি এন্ট্রিতে মিস্টেক হয়েছে, আর একটু বেটার এন্ট্রি হইতে পারতো। আপনি এসএল নেন নাই, এখানে মিস্টেক হয়েছে। এভারেজিং এ মিস্টেক হয়েছে। আপনি কি আপনার স্টক সিলেকশনে মিস্টেক করছেন। আপনি কি আপনার প্ল্যান অনুসারে কাজ করতে পারেন নাই। যে প্ল্যান ছিল স্টপ লস নেবেন, বা প্ল্যান ছিল আপনি অল্প এভারেজ করবেন, বাট মার্কেট যেহেতু অনেক নিজে আশা করছে আপনি অনেক বেশি এভারেজ করে ফেলছেন। সো এইটা অ্যানালাইসিস করেন, এবং সর্বোচ্চ এটার আগে দেখেন আমি 5টা স্টার দিয়ে রাখছি। কাট অফ ইউ ডেড মানি, এটাকে অনেকে ডাম্ব মানিও বলে। এটা কি? এটা এইটা এটা এটা খুব খুব রিল্যাক্সে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি জানি অনেকেই এই কাজটা করতেছেন, অনেকেই সাইকোলজির মানে যে সাইকেলটা আছে সাইকেল থেকে বের হইতে পারছেন না। সেইটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে ধরেন আপনি এইখানে একটা স্টক পিক করছিলেন, আপনি এইখানে একটা স্টক পিক করছিলেন, আপনার এই স্টকটা আপনার মানে লস রিকভার করতে এই জায়গায় আসতে হবে। মার্কেট এই জায়গায় আছে বর্তমানে। আপনি চিন্তা করেন, আপনি বর্তমানে ধরেন 10টা স্টক আপনি ওয়াচ লিস্টে রাখতেছেন, আপনি 10টার মধ্যে গিয়ে স্টকটা রাখতেন। আপনার ধরেন আপনার পোর্টফোলিওতে এই মুহূর্তে আপনি অনেক আগে নিয়েছিলেন এরকম 4টা স্টক আছে, 4টার মধ্যে একটায় ধরেন 50% লস, একটায় 40, একটায় 30, একটায় 20, একটায় 20% লস। সো আমরা লস অ্যাকসেপ্ট করতে পারি না, যেই কারণে একটু আগে বললাম অ্যাকসেপ্ট লস। এখন আপনার মানে ফার্স্ট কাজ, আপনি আপনার যে অনেক আগের নেয়া 4-5টা স্টকস আছে যেগুলোতে অনেক লস শো করতেছিল, কিছু রিকভার হয়েছে, আপনি প্রথমে চিন্তা করেন আপনি বর্তমানে যে 10টা স্টক আপনি মানে আপনার কাছে বেটার মনে হচ্ছে, আপনার বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ আপনার অ্যানালাইসিস স্টাইল থাকতে পারে, আপনি যে 10টা স্টক আপনি এই মুহূর্তে আপনার ওয়াচ লিস্ট রাখতেছেন, তার মধ্যে কি এই স্টকটা আছে? যদি না থাকে কালকে এই স্টকটা থেকে আপনি বের হয়ে আসেন। এই স্টকটা আপনাকে লস রিকভারি করবে এর আশায় আপনি আপনার ক্যাশ ফ্রি করতে পারতেছেন না, আপনার ক্যাশ ফ্রি করতে পারতেছেন না। আর যেই 10টা স্টক আপনি ধরে রাখছেন, ক্যাশ ফ্রি না করার কারণে ওই 10টি স্টকে হয়তোবা প্রপার পজিশন সাইজিং করতে পারতেছেন না, আপনার যে অ্যামাউন্ট ইনভেস্ট করার কথা ওই অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারতেছেন না, তার চেয়ে কম ইনভেস্ট করতেছেন, অথবা আপনি ওই স্টকগুলোতে ইনভেস্টই করতে পারতেছেন না। সো কাট অফ ইউর ডেড মানি। আপনি ধরেন এখানে একটা ফান্ডামেন্টাল বেসিসের ভিত্তিতে একটা স্টক পিক করছিলেন, ওই ফান্ডামেন্টাল বেস কি স্টিল অ্যাভেলেবল, এবং ওই ফান্ডামেন্টাল বেস যদি স্টিল অ্যাভেলেবল থাকে, মার্কেট সেন্টিমেন্টের বেসিসে তার ভ্যালুকে এখনো এই জায়গায় আছে, যদি থাকে নো ম্যাটার, কোনো সমস্যা নাই, আপনি এই স্টক ধরে রাখতে পারেন। ধরেন 4টার মধ্যে আপনার এরকম 3টা স্টক এরকম বের হইতে পারে, সম্ভাবনা আছে, বা 2টা স্টক এরকম বের হইতে পারে যেগুলো আপনি হয়তোবা
কারেন্ট প্রাইসে পিক করতেন না, বা আপনার যে এই মুহূর্তে 10টা আপনি স্টক খেয়াল করতেছেন বা 10টা স্টক আপনি বেটার অপরচুনিটি দেখতেছেন, এই 10টা স্টকের মধ্যে ওই 2টা স্টক নাই, কিন্তু আপনার পোর্টফোলিও যেহেতু ওই স্টকগুলো 40-50% স্টিল লস দেখাইতেছে, আপনি এই লস অ্যাকসেপ্ট করতে রাজি না, কোনোভাবেই না। আপনার এই লস পোষাইতেই হবে, এই স্টক দিয়েই পোষাইতে হবে না। এটা খুবই ব্যাড সাইকোলজি, খুবই ডিস্টার্বিং সাইকোলজি, খুবই ওর্স্ট সাইকোলজি। আপনার এই লস পোষাইতে পোষাইতে আপনার এই স্টকগুলো খুব ভালো প্লে করতে পারে, যেহেতু এই স্টকগুলো আপনার কাছে বেটার অপরচুনিটি মনে হচ্ছে। এই লস হয়তো বা আপনার 50 থেকে 30%, বা এই লস হয়তো আপনার ধরেন 50%, আপনি এই লস পোষাইতে পোষাইতে আপনি হয়তো অন্য স্টকগুলো থেকে আপনি 80% গেইন করতে পারতেন। বাট মানে আপনার এখানে হয় যে যে ব্যাপারটা আমাদের মানে ইমোশনাল ব্যারিয়ার হয়, আই উইল নট লুজ, আমার জিততে হবে। স্টক মার্কেট ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, স্টক মার্কেট আপনার চিনে না। আপনি কে স্টক মার্কেট চিনেন, আপনি কত লসে আছেন, কোন স্টকে কত লসে আছেন, আপনার কি পরিমাণ পেইন। আর যদি এক্সট্রিমলি বলে 2010-এ অনেকে সুইসাইড করছে, স্টক মার্কেট তাদের নামও মনে রাখেনি, স্টক মার্কেট তাদের চিনে না। মার্কেট কোনো জীবন্ত জিনিস না, মার্কেট আপনার চিনে না ভাই। আপনি মার্কেটে উইন করতেছেন নাকি লুজ করতেছেন, মার্কেটের কোনো যাই আসে না। আপনি একজন মানুষের সাথে যদি আপনি কোনো একটা গেম খেলে আপনি জিতেন, আপনার ওই মানুষের মধ্যে একটু মানে আপনার প্রতি ঈর্ষা কাজ করে, আপনার মধ্যে একটু বেটারমেন্ট কাজ করে, হ্যাঁ আমার সাথে পারবা না। যদি স্টক মার্কেটের সাথে এটা করে লাভ নাই, স্টক মার্কেট কেয়ার করেন আপনি কে, আপনার কত লস আছে। দ্যাটস ওয়াই আমি বারবার বলবো, কাট অফ ইউর ডাম মানি। আপনার পোর্টফোলিও যে স্টকগুলো লস দেখাইতেছে, ওই স্টকগুলো যদি আপনি এই মুহূর্তেও পিক করতে রাজি থাকতেন, তাহলে এই স্টকগুলো রাখেন। ওই স্টকগুলো যদি আপনার এই মুহূর্তে যে আপনি মানে যে স্টকগুলো আপনার কাছে বেটার মনে হচ্ছে বা আপনি ওয়াচ লিস্টে রাখছেন তার মধ্যে থাকে, আপনি ওই স্টকগুলো রাখেন। এর কোনোটার মধ্যে যদি ওই স্টকগুলো না থাকে, শুধুমাত্র যদি ওই স্টকগুলোতে আপনার 40% লস দেখাইতেছে, আমি 40% লস নিয়ে একটি স্টক থেকে বের হবো, হুম, এটা আমার ইগো ইগো হিট হিট করতেছে না। মার্কেট ভালো কিন্তু আমি 40% লস নিয়ে আমি স্টক থেকে বের হবো, আমি স্টক মার্কেটের সাথে পরাজিত হয়ে যেমন নো, লস যখন দিতে দরকার লস আবার নিব, তারপরে আমি এই স্টক থেকে লস নিয়ে বের হবো না। আপনার যদি এই ধরনের সাইকোলজি থাকে ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এই সাইকোলজি থেকে বের হয়ে আসেন। এটা মোস্ট ক্রিটিক্যাল সাইকোলজি যখন আপনারা লসে থাকেন। এই সাইকোলজিতে আমি ছিলাম, এই সাইকোলজিতে অনেকেই ছিলেন, যে আমরা স্টপ লস বড় করছি। আমি ধরেন যে আমি ওয়ার্ল্ড মার্কেট ট্রেড করার সুবাদে আমি বলতে পারি যে স্টপ লস বড় করে দিয়েছি। ধরেন যে যেখানে আমার 20,000 টাকা স্টপ লস আসতো, আমি লস নিব না, 30,000 টাকা করছি। 30,000 টাকা স্টপ লস সরাই আমি এখানে এভারেজ করছি। ওকে, আমি আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি, এটা আপনারা রিলেট করতে পারবেন। আমার 2 ঘন্টায় 4 লাখ টাকা উড়ে গেছিল গোল্ড যখন তার অল টাইম হাই লাগাইতেছিল। অধিকাংশ লোকজন প্রিডিক্ট করছিল গোল্ড 32,000-এর উপরে যাবে না, গোল্ড 34,000 পর্যন্ত হাই লাগাইছে। আমি 33,000 থেকে গোল্ড এভারেজ করা শুরু করছি। মার্কেটে 4টা সেশন আছে, অস্ট্রেলিয়ান সেশনে গোল্ড আমার ফুল টাকা উইপ আউট করে ফেলছে, এবং আমার টাকা উইপ আউট করার পরে কিন্তু গোল্ড আর বেশি একটা মুভমেন্ট করে নাই। গোল্ড 15 মিনিটসের আর 2টা ক্যান্ডেল ক্লোজ করার পরে মার্কেট কিন্তু নিয়ে চলে আসছিল। সো হোয়াট এভার ইট ইজ, আমি যদি গোল্ডে লস নিতাম, আমি যদি 33,000-এ আমি যখন গোল্ডে আমি ইনভেস্ট করছি, আমি ফার্স্টে আমি 20,000 আমি মানে আমি শর্ট সেল করছিলাম অ্যাকচুয়ালি আমি। সো আমি স্টপ লস রাখছিলাম, মানে পিপস বলে লাভ নেই, আমরা পিপস বলবো না, ওকে, টাকার হিসাবে আমি 20-25,000 টাকা আমি স্টপ লস রাখছিলাম, যে 20-25,000 টাকা আমি স্টপ লস দিব। গোল্ড উপরে যাইতেছে, আই উইল নট অ্যাকসেপ্ট লস। আমার এই সাইকোলজি ট্রিগার করছে, আমি স্টপ লস সরাই দিয়ে আমি এভারেজ করা শুরু করলাম। 2-2.5 ঘন্টায় আমার চোখের সামনে 4 লাখ টাকা 4.5 লাখ টাকা আমার নাই হয়ে গেছে। সো হোয়াট এভার, এগুলো সবার লাইফে ঘটে। আমি ওইটা অনেক আগে রিগেইন করছি। আমি তারপরে গোল্ড থেকে আমি তার 2 মাসের মাথায় আমি ওই টাকা আমি আমি ফুল মানে গোল্ড থেকে আমি উসুল করছি, হোয়াট এভার। এখন গোল্ড থেকে আমি উসুল করছি বলে আপনার ওই স্টক থেকে উসুল করতে হবে ব্যাপারটা এরকম না। আমি মোস্টলি ট্রেড করি গোল্ডে আর স্টক মার্কেট, দ্যাটস ওয়াই আমার গোল্ড থেকে উসুল হয়েছে। সো এই সাইকোলজি বাদ দেন,
যে আমার ওই স্টক থেকেই আমার এই টাকা উসুল করতে হবে, আমি লস নিতে প্রস্তুত না। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন তারপরে আপনার যে কাজটা করতে হবে, আপ ট্রেন্ডে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে ওয়ার্ক করে এটা আপনার জানতে হবে। যেমন আপ ট্রেন্ডে আপনার যেই ব্যাপারগুলো মানে মোস্টলি আপনারা অনেকে অনেক কিছু জানেন, বাট এইটার বাইরে যে ব্যাপারগুলো জানতে হবে, কোনটা বেস্ট প্রাইস আর কোনটা ট্রেন্ডিং প্রাইস, মানে মার্কেট কোন জায়গায় বেস্ট প্রাইসে আছে আর কোন জায়গার উপর উঠলে মার্কেট ট্রেন্ড করা শুরু করবে। এটা হচ্ছে ট্রেন্ডিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের মোটামুটি বেস্ট প্রাইস। ধরেন এটা 20% নিচে। এসএল কিভাবে ট্রেল করবেন, পার্শিয়াল বুক কিভাবে করবেন, হাউ অ্যান্ড হোয়েন টু হোল্ড, এটা আমি আপনাদের একটা স্টকের মাধ্যমে দেখাবো। আমি আপনাদের বলছিলাম যে আমার যে টপ এই মুহূর্তে আমি 3-4টি স্টক রাখছি, তার মধ্যে একটা স্টকে আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো। খুব মানে ডিটেলসে দেখাইতে পারবো ব্যাপারটা এরকম না, বাট আমি আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করব। ডব্লিউএম এর শিপইয়ার্ড এই মুহূর্তে আমার মানে পছন্দের সারিতে একদম টপ 3 এর মধ্যে একটি স্টক। সো ডব্লিউএম এর শিপইয়ার্ডে আমি যেই কাজটা করবো বুঝছেন, ডব্লিউএম এর শিপইয়ার্ডে আমি ধরে রাখছি আমি এই পর্যন্ত, মানে এই পর্যন্ত যদি যায়, অ্যাকচুয়ালি আমার ডব্লিউএম এর শিপইয়ার্ডের টার্গেট আমার এই পর্যন্ত না, অ্যাকচুয়াল টার্গেট আমার ডব্লিউএম এর শিপইয়ার্ডে 24, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 170%। আমি সবসময় একটা কথা বলি, আপনি যতটুকু স্পেসে আসলে প্লে করতে রাজি, আপনি তার থেকে মিনিমাম ধর আপনি 50% স্পেসে প্লে করতে রাজি, ধরেন এই জায়গায় 85% বা 80% আসছে, আমি এইখানে যখন মানে এইখানে আমি ধরে রাখবো যে আমার 80% না, আমি 65% আমি এই জায়গা থেকে নিয়ে বের হবো। তাহলে কি হবে, ধরেন মার্কেট এই ফুল মোমেন্টাম প্লে করলো, আমি এখানে ট্রেইল করার সাহস পাবো 15% নিচে, এখানে 80% আমি গেইন করছি, 15% নিচে আমি ট্রেইল করার সাহস পাবো। হয় মার্কেট আমার 65% দেওয়া যাবে, অথবা মার্কেট যদি এইখান থেকে উপরে যায় তাহলে আমার এই 80%-এর লাভ আমার কিন্তু বাড়তে থাকবে। কারণ কি, কেন আমি 80%-এর পরেও ধরে রাখবো? আপনারা অনেকে বলতে পারেন ভাই এটা 80% দিয়ে দিচ্ছে, এটা ছাইড়া দিয়া যে স্টকে এই মুহূর্তে অপরচুনিটি আছে ওই স্টকগুলো ধরা যায় না? ধরা যায়। বাট আমি ট্রেডার, এই ডব্লিউএম এর শিপইয়ার্ডের মোমেন্টাম, মেইন মোমেন্টাম স্টার্টই হবে এটার পর থেকে। মেইন মানে এই পর্যন্ত যদি মার্কেটের যাইতে 80%, যদি মার্কেটের যাইতে মার্কেটের 4-5 মাস সময় লাগে, এরপরে যদি মার্কেট যে 80%, মানে এরপরে 80%, 180% ধরলাম, বা এরপরের 60% মার্কেট যাইতে মার্কেট সময় লাগবে 1 থেকে 1.5 মাস। দ্যাটস দ্য থিং। এর জন্য আমি বলছি এটা বেস্ট প্রাইস, এটা মোমেন্টাম প্রাইস, এর মাঝখানেও মোমেন্টাম প্রাইস আছে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের মানে এই 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 স্টকের মাধ্যমে আমি আপনাদের মোটামুটি ট্রেন্ডিং মার্কেটে কিভাবে প্লে করতে হয় আমি আপনাদের বলবো। সো এই হচ্ছে ব্যাপার। আমার ফার্স্ট টার্গেট এইখানে, ফার্স্ট টার্গেট যদি অ্যাচিভ হয়ে যায়, ফার্স্ট টার্গেটের নিচে আমার অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, মার্কেট যদি এইটার উপরে গিয়ে এইখানে সাপোর্ট নেয়, আমি এইখানে বা ওই ওই সময়ের মার্কেটের অবস্থা অনুযায়ী আমি কোনো একটা জায়গায় স্টপ লস ট্রেল করব, হইতে পারে আমি পার্শিয়াল একটা বুক করে ফেলতে পারি, ধরেন আমি 30% বুক করতে পারি, এবং স্টপ লস যদি আমার মনে হয় যে স্টপ লস একটু কম ট্রেল করব, স্টপ লস অনেক বেশি উপরে ট্রেল করবো না, কম ট্রেল করবো, তাহলে আমি 20% হয়তো বুক করবো এবং স্টপ লসটা একটু বেশি ট্রেল করব। আর যদি মনে হয় না স্টপ লস আমি অনেকটা ট্রেল করবো, তাহলে হয়তো আমি কোনো বুক করবো না এখানে। ওকে, ধরেন ধরেন সাপোজ আমার এই অ্যাচিভ হয়ে গেছে, আমি স্টপ লস ট্রেল করলাম, আমার এই টার্গেট অ্যাচিভ, আমি স্টপ লস ট্রেল করে আমি এইখানে নিয়ে আসলাম, তাহলে আমি কত পার্সেন্ট এখানে 81% থেকে আমি লস দিতে রাজি। ওকে 65, ওকে ফ্যান্টাস্টিক। আমার এর নিচেই একটা সাপোর্ট আছে, ওকে এই সাপোর্টে মার্কেট নিল, হয় মার্কেট আমার 65% দিয়ে যাবে, অথবা মার্কেট ধরেন এই জায়গায় চলে গেল 115%। এখন আমি দেখতেছি এখানে একটা গ্যাপ আছে, আমি স্টপ লসটা এখন সুন্দরভাবে এইখান থেকে নিয়ে আমি এইখানে আবার রিস্ক করতে রাজি। সো হয় মার্কেট আমারে আরো বেশি দিবে, অথবা মার্কেট আমাকে এখানে 98% দিয়ে চলে যাবে। সো এখন আমি আছি 115%-এ বা 116%-এ, মানে আমি এখান থেকে প্রায় 18 থেকে 20% রিস্ক করতে রাজি। এখন এই জায়গায় হয় কি, মার্কেট অনেক মোমেন্টাম থাকে, আপনি মোমেন্টামে আপনার স্টপ লস হিট হইতে পারে।
সো এই জায়গায় আমি পার্শিয়াল কিছু বুক করে নিব। পার্শিয়াল বুক বলতে আমি 20-30-40% পর্যন্ত আমি হয়তো বুক করে ফেলবো। তারপরে আমি মার্কেটের ফুল রাইড করার চেষ্টা করবো, যেটা আমার মেইন টার্গেট। আমি 24 পর্যন্ত আশা করতেছি ডব্লিউএম এর শিপইয়ার্ডকে। ডব্লিউএম এর শিপইয়ার্ড যদি এই জায়গাটাকে ব্রেক করতে পারে, যেটা 16কে যদি ব্রেক করতে পারে, মেইন মোমেন্টাম স্টার্ট হবে। কিন্তু মেইন মোমেন্টামের জন্য আমি কিন্তু আমার বেস্ট প্রাইস হারাইতে পারি না। এখন এইটুকের মধ্যেও কিন্তু একটা মোমেন্টাম প্রাইস আছে, একটা বেস্ট প্রাইস আছে। আমি যদি বলি এইটুকের মধ্যে এই যে এই 13%-এর মধ্যেও একটা বেস্ট প্রাইস আছে। বেস্ট প্রাইস হচ্ছে মার্কেট যদি আবার এই সাপোর্টে আসে, এই সাপোর্টের আশেপাশে 8.56, আর মোমেন্টাম প্রাইস হচ্ছে মার্কেট যদি মোটামুটি এই গ্যাপটাকে কভার করে, এই গ্যাপটাকে কভার করবে 10 এর উপরে, 10.17 এর উপরে, মানে এইটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম প্রাইস। এর উপর থেকে মার্কেটের মোমেন্টাম আসতে পারে। সো হোয়াটস মাই প্ল্যান নাও? আমার এখন প্ল্যান কি? আমি মার্কেটের এইখানে আমি মার্কেটের একটা পোর্শন ইনভেস্ট করব, হয়তো বা 20-30-40% আমি মার্কেটের এই জায়গায় ইনভেস্ট করব। মার্কেট যখন তার মোমেন্টাম প্রাইস আসবে, মার্কেট কি করতে পারে এখানে? এখানে কিন্তু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট আছে। মার্কেট যদি বুঝেন, মার্কেট যদি স্ট্রং একটা ক্যান্ডেলের মাধ্যমে, ধরেন স্ট্রং একটা ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গাটায় ক্রস করলো, এই জায়গাটায় ক্রস করলো স্ট্রং একটা মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে, তারপরে এই জায়গায় কিছুদিন সাপোর্ট নিল, 2-3-4 দিন সাপোর্ট নিয়ে মার্কেট এই অংশটাকে ক্রস করলো। আমি এর উপরে আসতেছি, কারণ এই জায়গায় একটা স্ট্রং আমি এখানে সাপোর্ট পাই গেছি। আমি এইখানে যদি 20-30-40% ইনভেস্ট করি, আমি এখানে হয়তো 20% ইনভেস্ট করব। আমি মোমেন্টাম, যখন মার্কেট তার মোমেন্টাম প্রাইস হিট করবে, আমি এখানে আমার ফুল ক্যাপিটাল ডিপ্লয়েড করে ফেলবো। এখন বুঝেন, এইটুকের মধ্যে আমি যদি এখানে একটা, ধরেন আমি 30% এখানে ইনভেস্ট করছি, এইখানে কিন্তু আমার 20%-এর মতো একটা প্রফিট হয়ে যাবে। এবং ধরেন আমি এই যে এখানে যখন সাপোর্ট নিবে, এখানে 30%, এখানে 20%, এইখান থেকে কিন্তু আমার মোটামুটি 6-7%-এর মধ্যে একটা প্রফিট হবে। সো আমি মোটামুটি ধরেন 15% একটা প্রফিটে থাকবো। সো তখন কিন্তু আমি মানে মার্কেট, হ্যাঁ, আমি যেইভাবে চিন্তা করতেছিলাম এটার বলে টেস্টিং ট্রেড। আপনারা মানে এইটা আসলে শিখাইতে গেলে অনেক সময় লাগবে, যে আমরা মার্কেটে যারা মানে মোটামুটি প্রফেশনাল ট্রেডার বা যারা বড় বড় ইনভেস্টর, তারা একটা টেস্টিং ট্রেড। আপনি তো ডাইরেক্ট মানে ধরেন পানির মধ্যে, ধরেন খুবই আপনি জানেন না, আপনি আপনার সামনে একটা নদী দেখতেছেন, নদীর পানি গরম নাকি ঠান্ডা এটা আপনি জানেন না, অথবা আপনি চুলায় পানি গরম করতেছেন, এখন পানি কতটা গরম হয়েছে বা ঠান্ডা আপনি জানেন না, আপনি ধাম করে কিন্তু আপনি ওইখানে আঙুল ঢুকাই দিবেন না। আপনি কি করতে পারেন? আপনি একটু কাপের মধ্যে পানি নিতে পারেন, নিয়ে অল্প একটু আঙুলের আগাটা টাচ করে আপনি দেখতে পারেন পানি কতটুকু গরম হয়েছে বা পানি কতটুকু ঠান্ডা হয়েছে। সো এটাকে বলি আমরা টেস্টিং ট্রেড। এখানে আমি কিন্তু অলরেডি আমি এখানে টেস্টিং ট্রেড কিন্তু আমি ডিপ্লয় করে ফেলছি। কিন্তু টেস্টিং ট্রেড মানে মানে ধরেন 5%, আমার এখানে যদি আমি 2 লাখ টাকা ইনভেস্ট করতে যাই, আমি এখানে অলরেডি আমার 5% আমার ডিপ্লয়েড। যখন মার্কেট নিচে আইসা একটা রিজেকশন দেওয়ার ট্রাই করবে, আমি এখানে আরো 20% ডিপ্লয় করবো। তারপরে মার্কেট এইখানে গিয়া যখন মার্কেট এখানে সাপোর্ট দিবে, আমি আরেকটু ডিপ্লয় করবো। তারপরে মার্কেট যখন তার ট্রেন্ডিং প্রাইসে চলে যাবে, আমি আমার ফুল অ্যামাউন্ট ডিপ্লয় করবো। সো এইভাবে আপনারা এন্ট্রি করবেন, আর কিভাবে এক্সিট করবেন সেটাও আমি আপনাদের বললাম। সো আজকের ভিডিও আর বড় করবো না। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।